আসসালামু আলাইকুম। 29 নভেম্বর 2025 সালে যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য আমি একটা শর্ট সাজেশন নিয়েছি সাক্ষ্য আইনের উপরে। যারা সময়ের অভাবে পড়তে পারেন নাই কিংবা যারা খুব কম পড়ে পাশ করতে চান, শুধু তারা আমার এই সাজেশনটা ফলো করবেন। যারা 70-80 পাওয়ার ইচ্ছা নাই, কোনো রকমে 50 মার্ক পেয়ে পাশ করতে চাই, শুধু তারা আমার এই সাজেশনটা ফলো করতে পারেন। তো অন্যদের মতো আমি শুধু ধারাগুলো দিয়ে যাব তাই নয়, যে 3 ধারা 4 ধারা 5 ধারা 6 ধারা 7 ধারা অমক ধারা তমক ধারা দিলাম। শুধু এভাবে ধারাগুলো দিয়ে গেলে কিন্তু আপনি শুধু এটাই দেখেই যাবেন, কিন্তু পরে আর পড়া হয় না। কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে এই সাজেশনটা দিতে চাচ্ছি যে কোন কোন ধারা পড়বেন, সেই ধারাগুলোর পাশাপাশি ধারার বিষয়বস্তু কি, কত প্রকার, কয়টা ক্ষেত্র, এইগুলো সহকারে আমি দিয়ে যাব, যাতে করে আপনি যদি নাও পড়েন আমার এই ভিডিওটা দেখলেও যেন আপনার একবার হলেও মেমোরিটা রিফ্রেশিং হয়ে যায়। এই কারণে আমি একটু ডিটেলসলি সাজেশনটা দিতে চাই আপনাদেরকে। তো আমাদের এই সাক্ষ্য আইনে আজকে সাজেশনটা আমরা দিব সাক্ষ্য আইনের উপরে। খেয়াল করবেন, আমরা নিচ্ছি যেই ধারাগুলো, ধারা 3 ধারায় বলছে সংজ্ঞা, কতিপয় সংজ্ঞা দেওয়া হয়েছে 3 ধারায়, সংজ্ঞাগুলো দেখে নেবেন। ধারা 4, এই 4 ধারায় বলা হয়েছে কি অনুমান। 4 ধারায় অনুমান, অনুমান অনুমান কত প্রকার? 3 প্রকার। তাহলে আমরা কি কি পড়বো? 3 ধারা সাক্ষ্য আইনে, 4 ধারা। 4 ধারাতে কি বলছে? অনুমানের কথা বলছে। 3 প্রকার অনুমান, মেফিজম, শ্যালফিজম আর কনক্লুসিভ প্রুফ। তাহলে আমরা শুধু ধারাটাই নিচ্ছি না, ধারার সাথে ভিতরেরও কিছু কথাবার্তা গুরুত্বপূর্ণ যেগুলো নিয়ে যাব, যাতে করে এই ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট 15টা প্রশ্নের মধ্যে যেন 7-8টা প্রশ্নও আপনার না পড়েই এই ভিডিওর মাধ্যমে যেন আপনি পেতে পারেন। ধারা 5 ধারায় বলছে 2টা বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। কয়টা বিষয়ে? 2টা বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। 2টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, 2টা বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। ধারা 6 ধারা নিচ্ছি আমরা। 6 ধারায় রেস গেস্টে নীতির প্রতিফলন ঘটেছে। রেস গেস্টে নীতির প্রতিফলন ঘটেছে। এই রেস গেস্টে নীতিটা হচ্ছে আপনার সংঘটিত ব্যাপার নীতি, অর্থাৎ একই কাজের অংশ যা আছে সবগুলোই প্রাসঙ্গিক। আর এই রেস গেস্টে নীতিটা আপনার হিয়ারসে এভিডেন্সের ব্যতিক্রম। যদি প্রশ্ন হয় রেস গেস্টে নীতি কোন এভিডেন্সের ব্যতিক্রম, হিয়ারসে এভিডেন্সের ব্যতিক্রম, মনে রাখবেন। আর এই রেস গেস্টে নীতির আপনার ব্যাখ্যা দেওয়া হয়েছে 6 ধারা, তারপরে আপনার 6 ধারা 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবার আসি ধারা 7 ধারায় বলছে যে যে সকল বিষয় বিচার্য বিষয়ের উপলক্ষ, কারণ, পরিণাম, সেই বিষয়গুলো প্রাসঙ্গিক। তাহলে কি বলছে? আপনার যে সকল বিষয়, ঘটনা, উপলক্ষ, কারণ, পরিণাম, সেইগুলো প্রাসঙ্গিক। এবার নিচ্ছি ধারা 8 ধারা হচ্ছে অভিপ্রায় প্রস্তুতি, পূর্ববর্তী পরবর্তী কার্য। অভিপ্রায় প্রস্তুতি আর কি পূর্ববর্তী এবং পরবর্তী কার্য কি হবে? প্রাসঙ্গিক হবে। 8 ধারায় তাহলে কি
অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী কার্যটাও প্রাসঙ্গিক হবে। অর্থাৎ এই 8 ধারায় কয়টা বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে, প্রশ্ন যদি হয় কয়টা বিষয়ে প্রাসঙ্গিক করা হয়েছে, এই 8 ধারায় তিনটি বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে। তিনটি বিষয়। কেমন? এবার আসি 9 ধারা। ধারা 9 ধারায় বলছে যে প্রাসঙ্গিকের প্রাসঙ্গিক অর্থাৎ যে সকল বিষয় প্রাসঙ্গিক বিষয়ের সাথে জড়িত সেই সকল বিষয়ও প্রাসঙ্গিক হবে 9 ধারায়। প্রাসঙ্গিকের প্রাসঙ্গিক। কেমন? এই 9 ধারায় কোন পদ্ধতির প্রতিফলন ঘটেছে যদি বলে, টিআইপি পদ্ধতির প্রতিফলন ঘটেছে 9 ধারায়। কোন পদ্ধতি? টিআইপি টিআইপি পদ্ধতির প্রতিফলন ঘটেছে। এই টিআইপি কয়টা কারণে করা হয় জানেন? টিআইপি 2টা কারণে করা হয়। একটা হচ্ছে অপরাধের সাথে জড়িত সম্পত্তিকে খুঁজে বের করার জন্য, আর একটা হচ্ছে অপরাধের সাথে জড়িত অপরাধীকে, আসামিকে খুঁজে বের করার জন্য। এই 2টা কারণে টিআইপি করা হয়। তাহলে আমরা 9 ধারাও নিলাম। এবার আসি ধারা 10 ধারায় বলছে কি? 10 ধারায় বলছে যে অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের কথা বা কাজ প্রাসঙ্গিক হবে। অর্থাৎ আমাদের যে দ্বন্দ্ববিধির 34 ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলছে, সেই অভিন্ন অভিপ্রায়ের দোষী সাব্যস্ত করতে হলে এই অভিন্ন অভিপ্রায়ের সাথে জড়িত যারা, এই সকল ব্যক্তিদের কথা কাজ সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের 10 ধারায় প্রাসঙ্গিক হবে। এখন আমরা নিব, মুছে দিলাম। খেয়াল করেন, 10 ধারা গেল। এখন আমরা যাচ্ছি যে 11 ধারা। ধারা 11 ধারায় বলছে, এই 11 ধারায় পিলিয়া অফ এলিবি বা অন্যত্র থাকার অজুহাত এর প্রতিফলন ঘটেছে। কেমন? পিলিয়া অফ এলিবি এই নীতিটার প্রতিফলন ঘটেছে কত ধারায়? এটা হচ্ছে 11 ধারায়। কেমন? আর এই পিলিয়া অফ এলিবি প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের কোন ধারায় জানেন? এটা হচ্ছে প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী। কত? প্রমাণ করতে হবে 103 ধারা অনুযায়ী। আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন, একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন, এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। এবার আসি আমরা যেই ধারাটা নিব, পরবর্তী ধারাটা হচ্ছে আপনার 17 ধারা। আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ ধারাগুলো যেখান থেকে প্রশ্ন হয়, প্রশ্ন হওয়ার মতো কিভাবে প্রশ্ন হবে এই সহকারে টোটাল সাক্ষ্য আইনের সাজেশনটা দিব। তাহলে 17 ধারায় বলছে কি? স্বীকৃতির সংজ্ঞা আছে এখানে। কেমন? স্বীকৃতির সংজ্ঞা আছে। এই স্বীকৃতির মধ্যে যদি দোষ স্বীকার করা হয় তখন তাকে বলা হয় স্বীকারোক্তি। ঠিক আছে? স্বীকারোক্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বিচারিক স্বীকারোক্তি, আর একটা হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি। বিচারিক স্বীকারোক্তি কার কাছে দেওয়া হয়? ম্যাজিস্ট্রেট বা আদালতে দেওয়া হয়। আর বিচার বহির্ভূত হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ব্যতীত অন্য ব্যক্তির কাছে যে দেওয়া হয় সেটা হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা নিব হচ্ছে ধারা 17-র পরে নিব 18 ধারায় বলছে যে 5 ধরনের ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। 5 ধরনের ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। সাজেশনের পাশাপাশি আপনাদের যেন পড়াটাও হয়ে যায়, একটা রিফ্রেশিং মেমোরি হয়ে যায়, যার কারণে আমি এভাবে করাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাহলে 8 ধারায় কত ধরনের ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক? 5 ধরনের ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। এবার আমরা নিব ধারা 23। 23-এ বলছে যে দেওয়ানি মামলায় দুইটি ক্ষেত্রে, ধারা 23, দেওয়ানি মামলায় দুইটি ক্ষেত্রে, দেওয়ানি মামলায় দুইটি ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক নয়। দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। কয়টা ক্ষেত্রে? দেওয়ানি মামলায়। কোন মামলায়? দেওয়ানি মামলায় দুইটা ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক নয়। ক্ষেত্র দুইটা কি? এই স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য দেওয়া হবে না বলে যদি চুক্তি করা থাকে, আর স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য দেওয়া হবে না বলে যদি শর্ত দেওয়া থাকে, তাহলে শর্ত দেওয়া থাকলে আর চুক্তি করা থাকলে সেই ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। এবার নিচ্ছি ধারা 24, খেয়াল করবেন। 24 ধারায় বলছে যে ভয়ভীতি প্রতিশ্রুতি, ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন, ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করলে, স্বীকারোক্তি আদায় করলে তা প্রাসঙ্গিক নয়। তাহলে 28 ধারায় কি বললো? ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করলে তা প্রাসঙ্গিক নয়। তাহলে প্রাসঙ্গিক কোন ধারায়? ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিলে 5টা ক্ষেত্রে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে 29 ধারায়। আমরা তাহলে 24-এর পর 29 নিচ্ছি। 29 ধারায় এই ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করলে কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে, 5টি ক্ষেত্রে প্রাসঙ্গিক, 5টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। তাহলে ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করলে তা কয়টা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? 5টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। কোন ধারায় ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করলে প্রাসঙ্গিক হবে? 29 ধারায় প্রাসঙ্গিক হবে। কোন ধারায় ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে স্বীকারোক্তি আদায় করলে প্রাসঙ্গিক হবে না? 24 ধারায় হবে না। এবার নিব 28 ধারা। 28 ধারায় বলছে ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে, প্রলোভন থেকে মুক্ত হয়ে, ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন থেকে মুক্ত হয়ে, তার মানে ভয় দেয় নাই, প্রতিশ্রুতি দেয় নাই, প্রলোভন দেয় নাই, এই অবস্থায় যদি স্বীকারোক্তি দেওয়া হয়, স্বীকারোক্তি প্রদান করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। কোন ধারায়? 28 ধারায়। কেমন? এই 28 ধারায় গ্রহণযোগ্য হবে। এবার আসি ধারা 28-এর পরে নিচ্ছি আমরা 25। মানে 28-এ কেন গেছি? ওই ভয়ভীতি প্রতিশ্রুতি প্রলোভন সংক্রান্ত 3টে ধারা আছে সাক্ষ্য আইনে, 24, 29 আর হচ্ছে 28, এই জন্য নিছি। এবার 25 ধারা। 25 ধারায় হচ্ছে পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে তা প্রাসঙ্গিক নয়। পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে তা প্রাসঙ্গিক নয়। বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, বোর্ডটা দেখা যায় কিনা, আর কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন। তাহলে 25 ধারায় বলছে পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে তা প্রাসঙ্গিক নয়। ধারা 26-এ বলছে পুলিশ হেফাজতে থাকাকালে, পুলিশ হেফাজতে থাকাকালে স্বীকারোক্তি, পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে স্বীকারোক্তি দিলে প্রাসঙ্গিক নয়। খেয়াল করবেন। তাহলে 25 ধারায় বললো কি? 25 ধারায় কেউ যায়া পুলিশকে বললো যে আমি অপরাধ করছি, এই অপরাধ করছি, আমারে গ্রেপ্তার করেন, আমারে শাস্তি দেন, এই কথাটা গ্রহণযোগ্য হবে না তার বিরুদ্ধে প্রমাণের জন্য।
আর 26 ধারায় হচ্ছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় সেটাও গ্রহণযোগ্য নয়। কিন্তু 26 ধারায় এই পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি স্বীকারোক্তি দেয় তাহলে সেইটা গ্রহণযোগ্য হবে। ধারা 27 ধারায় বলছে যে আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য যতটুকু উদ্ধার করা যাবে, তাহলে আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অপরাধের সাথে জড়িত কোনো বিষয়, কোনো আলামত যতটুকু সংগ্রহ করা যাবে, উদ্ধার করা যাবে, ততটুকু গ্রহণযোগ্য হবে, প্রাসঙ্গিক হবে। ধারা 27। এবার আছি ধারা 30। ধারা 30-এ বলছে যে সহযোগী আসামির স্বীকারোক্তি অন্য সহযোগী আসামির বিরুদ্ধে প্রমাণে ব্যবহার করা যাবে। তাহলে 30 ধারায় কি বললো যে সহযোগী আসামির স্বীকারোক্তি, একটা অপরাধ, কোনো অপরাধ যদি 2 বা ততোধিক ব্যক্তি একসাথে মিলেমিশে করে তাহলে তাদের মধ্যে কোনো আসামির দেওয়া স্বীকারোক্তি ওই অপরাধে জড়িত অন্যান্য আসামির বিরুদ্ধে প্রয়োগ করা যাবে, ব্যবহার করা যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নিব ধারা 32। 32 ধারায় বলছে, মুছে দে এখানে লিখি, ধারা 32 ধারায় বলছে যে পূর্বের বিবৃতি প্রাসঙ্গিক। পূর্বের বিবৃতি প্রাসঙ্গিক 4 ধরনের ব্যক্তির বিবৃতি। 32 ধারায় 4 ধরনের ব্যক্তির বিবৃতি 8টি ক্ষেত্রে, 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। তাহলে 32 ধারায় কি বললো? পূর্বের বিবৃতি, 4 ধরনের ব্যক্তির পূর্বের বিবৃতি 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে 32 ধারায়। ঠিক আছে? 32-এর 1 ধারাটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে নিবেন যে ডাইং ডিক্লারেশন দেওয়া হয় কোন ধারায়। 32-এর 1 ধারায় ডাইং ডিক্লারেশন গ্রহণযোগ্য। এবার আসি আমরা 33 ধারা নিব। 33 ধারায় বলছে, খেয়াল করবেন, 33 ধারায় বলছে যে পূর্বের মানে 5 ধরনের ব্যক্তির সাক্ষ্য। 33 ধারা, এটা 33 ধারা, 5 ধরনের ব্যক্তির সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। কয়টা ক্ষেত্রে? 4টে ক্ষেত্রে, 4টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। ঠিক আছে? তাহলে খেয়াল করেন 33 ধারায় কয় ধরনের ব্যক্তির সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে? 5 ধরনের ব্যক্তির সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে। কয়টা ক্ষেত্রে হবে প্রাসঙ্গিক? 4টে ক্ষেত্রে। আর 32 ধারায় 4 ধরনের ব্যক্তির পূর্বের দেওয়া বিবৃতি প্রাসঙ্গিক হবে, পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে, বা ওই মামলার পরবর্তী পর্যায়ে প্রাসঙ্গিক হবে 8টা ক্ষেত্রে। ঠিক আছে? মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, দূরপ্রবাসী, অক্ষম ব্যক্তি,
এই 4 ধরনের। আর 33 ধারায় হচ্ছে 5 ধরনের ব্যক্তি। কে কে? মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অক্ষম ব্যক্তি, দূরপ্রবাসী, আর একজন হচ্ছে প্রতিপক্ষ যাকে আটক করে রেখেছে বা বন্দি করে রেখেছে এই ব্যক্তি। এই 5 ধরনের ব্যক্তি। পরবর্তীতে আমরা নিব 33-এর পরে নেব কত? 40। ধারা 40-এ কি বলছে? এটা রেজ জুডিকাটা নীতির প্রতিফলন ঘটেছে। রেজ জুডিকাটা নীতির প্রতিফলন ঘটেছে কোথায়? 40 ধারায়। এরপরে ধারা 41। 41 ধারায় হচ্ছে, খেয়াল করবেন, 4টি ক্ষেত্রে, 4টি ক্ষেত্রে বা বিষয়ে বলতে পারেন। 41 ধারায় 4টি বিষয়ে আদালতের রায়, ডিগ্রি, আদেশ তাহলে 4টি ক্ষেত্রে আদালতের রায়, ডিগ্রি, আদেশ প্রাসঙ্গিক। কোন ধারায়? 41 ধারায়। এই 4টে ক্ষেত্র কি? প্রবেট। একটা হচ্ছে প্রবেট, 2 নম্বর হচ্ছে ম্যাট্রিমোনিয়াল মানে বিবাহ সংক্রান্ত। প্রবেট মানে হচ্ছে কি? উইল সংক্রান্ত, ম্যাট্রিমোনিয়াল বিবাহ সংক্রান্ত। 3 নম্বর অ্যাডমিরালটি মানে নৌজাহাজ চলাচল সম্পর্কিত। আরেকটা হচ্ছে ইনসলভেন্সি, এটা হচ্ছে দেউলিয়াত্ব। এই 4টা বিষয়ে কোনো আদালতের রায়, ডিক্রি, আদেশ যদি হয় সেটা পরবর্তী মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। এবার নেব ধারা 45। 45 ধারায় বলছে এক্সপার্ট অপিনিয়ন, অর্থাৎ বিশেষজ্ঞর অভিমত। বিশেষজ্ঞদের অভিমত কোন ধারায়? এটা হচ্ছে 45 ধারায়। বিশেষজ্ঞদের অভিমত কোন সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? এটা অনুসমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। আর এই বিশেষজ্ঞদের অভিমতটা কিন্তু আদালত গ্রহণ করতে বাধ্য নয়, এটা বিবেচনামূলক, গ্রহণ করতেও পারে, নাও পারে। এটা এই বিশেষজ্ঞদের অভিমতের উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে না, এটা জাস্ট অনুসমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয়। 47 ধারা নিচ্ছি। তারপরে 47 ধারায় বলছে হস্তলিপি। হস্তলিপি, তাহলে এই হস্তলিপি প্রাসঙ্গিক। হস্তলিপি সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক হবে কার? ওই হস্তলিপি সম্পর্কে যেই ব্যক্তি পরিচিত, জানা আছে যে এই হাতের লেখাটা কার হাতের লেখা, যার ওই হাতের লেখাটা পরিচিত, সেই ব্যক্তির হস্তলিপি সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক। তারপরে আমরা নিব এবার ধারা 46। খেয়াল করবেন, চরিত্রের প্রাসঙ্গিকতা। চরিত্রের প্রাসঙ্গিকতা কত ধারা থেকে কত ধারা? 52 থেকে 55। 52 থেকে 55 ধারায় কোন সম্পর্কে বর্ণিত হয়েছে? চরিত্রের প্রাসঙ্গিকতা সম্পর্কে বর্ণিত হয়েছে। তাহলে কত ধারায় চরিত্রের প্রাসঙ্গিকতা? 52 থেকে 55 ধারায় চরিত্রের প্রাসঙ্গিকতা। ধারা 52 নিচ্ছি। 52 ধারায় কি বলছে? দেওয়ানি মামলায়, দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, তাহলে কোন মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক? দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। ধারা 52। ধারা 55 দিচ্ছি, দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক। কোন ক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক হবে? ক্ষতিপূরণের মামলায়,
ক্ষতিপূরণের মামলায় ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ নির্ধারণে চরিত্র যদি প্রভাব ফেলে তখন চরিত্র প্রাসঙ্গিক হবে দেওয়ানি মামলায়। তাহলে দেওয়ানি মামলায় কোন মামলার ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক? এটা হচ্ছে ক্ষতিপূরণের মামলায় ক্ষতিপূরণ নির্ধারণে, ক্ষতির পরিমাণ নির্ধারণে চরিত্র যদি প্রভাব বিস্তার করে, প্রভাব ফেলে, তখন সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। ধারা 53 ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক। সৎ চরিত্র প্রাসঙ্গিক। দেখেন না, বলে না যে ইওর অনার, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, তার চরিত্র ফুলের মতো পবিত্র, একদম ধোয়া তুলসী পাতা, এর মতো সহজ সরল ভদ্র নিরীহ মানুষ, সৎ চরিত্রের মানুষ আর দুনিয়ায় নাই, বলেন এরকম। তার মানে কি সৎ চরিত্রটা প্রাসঙ্গিক। তাহলে খেয়াল করেন যে 54 ধারায় বলছে, আমরা 53 শেষ করছি, যে ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক। আর 54 ধারায় বলছে ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক। এই 54 ধারায় ব্যাখ্যা আছে দুইটি, মনে রাখবেন, ব্যাখ্যা আছে দুইটি। এবার সেই ধারা 56 ধারায় বলছে যে জুডিশিয়াল নোটিশ প্রমাণের দরকার নাই। জুডিশিয়াল নোটিশেবল বিষয় আর কি, জুডিশিয়াল নোটিশ প্রমাণের দরকার নাই। ঠিক আছে। ধারা 57 বলছে জুডিশিয়াল নোটিশেবল বিষয় 11টা। কয়টি? 11টি। তাহলে জুডিশিয়াল নোটিশেবল বিষয় কয়টি? 11টি। কোন ধারা অনুযায়ী? 57 ধারা অনুযায়ী। ধারা আমরা এবার নিব 58, স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নাই। স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নাই। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি যে কোন কোন বিষয় প্রমাণের দরকার নাই? জুডিশিয়াল নোটিশেবল বিষয় প্রমাণের দরকার নাই, স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নাই, 58 ধারা। এবার আসি ধারা 59 ধারায় বলছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হবে। তাহলে কোনো ঘটনা প্রমাণ করতে হলে কোন সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হবে। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হবে। প্রিয় স্টুডেন্ট, ক্লাসটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন দয়া করে, কেমন? আর আশা করি যে বিষয়গুলো পড়াচ্ছি আমরা কিন্তু পুরো একটা সাক্ষ্য আইনের সাজেশনের পাশাপাশি পুরা রিভিশন টাচ হয়ে যাচ্ছে। কাজে এই ভিডিওটা পুরাটা দেখবেন, ইনশাল্লাহ উপকার হবে। এবার আসি ধারা 60 বলছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। ধারা 60, এই মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। প্রত্যক্ষ মানে কি? ডিরেক্ট হতে হবে। ঠিক আছে। তাহলে মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হতে হবে? প্রত্যক্ষ হতে হবে। ধারা 61 বলছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক
মাধ্যমিক, প্রাথমিক বা মাধ্যমিক দলিল দ্বারা প্রমাণ করতে হবে। প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে, অর্থাৎ দলিলের বিষয়বস্তু সবসময় দলিল দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে কোন ধরনের দলিল? এটা হচ্ছে মূল দলিল দিয়ে প্রমাণ করতে হবে। মূল দলিল দিয়ে যদি প্রমাণ করতে হয় তাহলে সেটাকে বলে প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স বা মুখ্য সাক্ষ্য। এই মুখ্য সাক্ষ্য বলতে কয়টা বিষয়কে, কয় ধরনের দলিলকে বোঝায়? 3 ধরনের দলিলকে আপনার মুখ্য সাক্ষ্য বা মূল দলিল বলে। যেমন মূল দলিলের কপি একটা, কতিপয় অংশে সম্পাদিত দলিল, আর হচ্ছে অভিন্ন উপায়ে সম্পাদিত দলিল, যেমন পেপার। এটা হচ্ছে অভিন্ন উপায়ে তৈরি হয়, হাজার হাজার কপি, প্রত্যেকটি কপি মূল দলিল। তাহলে কয় ধরনের দলিল? প্রাথমিক সাক্ষ্য বা মুখ্য সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স 3 ধরনের। মূল দলিল মানে মূল দলিলের কপি, কতিপয় খণ্ডে সম্পাদিত দলিল, আর একটা হচ্ছে অভিন্ন উপায়ে সম্পাদিত দলিল। এই 3 ধরনের দলিল হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। ঠিক আছে? এই কথাটা কোথায় বলছে? এইটা বলছে আপনার ৬২ ধারায়। তাহলে ৬২ ধারা আমরা নিচ্ছি। কেমন? এবার আসি, মুছে দেই। ধারা ৬৩ ধারায় বলছে কি, যে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। তাহলে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়। একটা দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। মাধ্যমিক সাক্ষ্য মানে কয় ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলে জানেন? 5 ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলে। তাহলে 63 ধারায় কয় ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলে? 5 ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলে। ঠিক আছে? 64 ধারায় বলছে, এসব ধারা থেকে একটা একটা করে প্রশ্ন আছে, আমি কিন্তু আপনাদের সাথে সেটা নিয়ে যাচ্ছি। তাহলে 64 ধারায় কি বলছে? 64 ধারায় বলছে যে আপনার দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে দলিল দিয়ে। 65 ধারায় 7টা ব্যতিক্রম আছে। এই 7টা ব্যতিক্রম ছাড়া আপনার মূল দলিল দিয়ে প্রমাণ করতে হবে। আর 65 ধারায় যে 7টা ক্ষেত্র আছে, এই 7টা ক্ষেত্রে 63 ধারায় বর্ণিত যে 5 ধরনের দলিল, এই 5 ধরনের দলিল দ্বারা প্রমাণ করা যাবে 65 ধারার 7টা ক্ষেত্রে। কথা ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন হয় এভাবে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে, এই নীতির ব্যতিক্রম কয়টি? এই নীতির ব্যতিক্রম কয়টি? 7টি। কোথায় আছে? 65 ধারায় আছে। এবার নিব আমরা ধারা 68 নিচ্ছি। 65 কিন্তু আমরা নিয়েছি, ব্যতিক্রম আছে 7টা। 68 ধারা 68তে বলছে, দলিল সম্পাদন করতে হলে দলিল সম্পাদনে কমপক্ষে 2 জন সাক্ষী লাগবে। 2 জন সাক্ষী লাগবে। কমপক্ষে 2 জন সাক্ষীর প্রত্যয়নকারী সাক্ষী লাগবে একটা দলিল সম্পাদন করতে। আর কখন ডাকতে হবে? প্রত্যয়নকারী সাক্ষীকে কখন ডাকতে হবে? যদি প্রত্যয়নকারী সাক্ষী জীবিত থাকে তাহলে কমপক্ষে একজন সাক্ষীকে, জীবিত থাকলে কমপক্ষে একজন সাক্ষীকে দলিল সম্পাদন প্রমাণের জন্য ডাকতে হবে। কথা ক্লিয়ার? এই কথাটা বলছে কোথায়? 68 ধারায়। এবার আসি যে 69 ধারা, প্রত্যয়নকারী সাক্ষীকে খুঁজে পাওয়া না গেলে
কিভাবে দলিল সম্পাদন প্রমাণ করা যায় সেই বিষয়টা। ধারা 69, তাহলে প্রত্যয়নকারী সাক্ষী খুঁজে পাওয়া না গেলে কিভাবে দলিল প্রমাণ করা যায়? প্রত্যয়নকারী সাক্ষী খুঁজে পাওয়া না গেলে তখন দলিল প্রমাণ করতে হবে একজন সাক্ষীর স্বাক্ষর দ্বারা এবং যিনি দলিল সম্পাদন করেছেন তার স্বাক্ষর দ্বারা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যিনি দলিলটা সম্পাদনে প্রত্যয়নকারী সাক্ষী ছিলেন তাদের খুঁজে পাওয়া যায় না, তারা মারা গেছে, অনেক আগের ঘটনা, মারা গেছে। তাহলে এখন কিভাবে এটা দলিলটা সম্পাদনের সত্যতা প্রমাণ করবে? যে সাক্ষী ছিল, এই 2-3জন সাক্ষী যারাই থাকুক তাদের মধ্যে একজনের স্বাক্ষর সংগ্রহ করতে হবে, হয় ভোটার আইডি কার্ড থেকে অথবা অন্য কোনো দলিল তিনি করে দিছেন বা স্বাক্ষর করেছেন, এরকম একটা দলিল নিয়ে আসিয়া এই দলিলের স্বাক্ষরের সাথে মিলাইতে হবে যে দেখেন তার স্বাক্ষর, এই ইশাখার স্বাক্ষর এই দলিলে যেমন, এই আমার এই দলিলের সে সাক্ষী ছিল এই দলিলেও তেমন, তাহলে আমার দলিলের স্বাক্ষরটা তার স্বাক্ষর আছে মানে এটা সত্য। আবার যিনি দলিলটা করে দিচ্ছেন, সম্পাদন করছেন, মালিক বিক্রি করছে, তার হচ্ছে স্বাক্ষর। অন্য কোনো দলিল থেকে তার একটা স্বাক্ষর বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে যে কোনোভাবে তার একটা স্বাক্ষর, সত্য অরিজিনাল স্বাক্ষরটা নিয়ে আইসা আপনার দলিলের সাথে মিলাবেন, এই যে এইটা তার স্বাক্ষর আর সে আমার দলিল করে দিছে একই স্বাক্ষর, তার মানে আমার দলিলটা অরিজিনাল, আমার দলিল সত্য, এভাবে প্রমাণ করতে হবে। তাহলে প্রত্যয়নকারী সাক্ষী খুঁজে পাওয়া না গেলে কিভাবে প্রমাণ করবে? একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা এবং দলিল সম্পাদনকারীর স্বাক্ষর দ্বারা। ধারা 69। এবার নিচ্ছি ধারা 74। ধারা 74-এ বলছে সরকারি দলিলের তালিকা দেওয়া আছে, কোন কোন দলিল সরকারি দলিল সেটার একটা তালিকা দেওয়া হয়েছে। কোথায়? এটা হচ্ছে ধারা 74-এ আছে, দেখে নেবেন আপনারা। ধারা 75 হচ্ছে বেসরকারি দলিল। তাহলে বেসরকারি দলিলের আছে কোথায়, তালিকা আছে কোথায়? 75-এ আছে। স্টুডেন্ট, এরকম সাজেশন সহ ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি পরবর্তী সাবজেক্টের সাজেশন সহ এভাবে ক্লাসগুলো আপনাদেরকে দিব। যদি কমেন্ট করে জানান অবশ্যই দিব। এবার আসি ধারা 85। ধারা 85-তে বলছে আমমুক্তারনামা খেয়াল করেন, এই আমমুক্তারনামা সম্পাদন হবে কার সম্মুখে? সম্পাদন এবং স্বাক্ষর হবে কার সম্মুখে? বা আমমুক্তারনামা কার দ্বারা স্বাক্ষরিত হতে হবে? এটা হচ্ছে নোটারি পাবলিক, জজ, ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার কনসাল, ভাইস কনসাল। ঠিক আছে? নোটারি পাবলিক, জজ, ম্যাজিস্ট্রেট, আদালত, কনসাল, ভাইস কনসাল, এদের সম্মুখে সম্পাদিত হতে হবে এবং এদের দ্বারা স্বাক্ষরিত হতে হবে, তাহলেই সেই আমমুক্তারনামাটা সঠিক। পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয় আমমুক্তারনামা। এবার আসি ধারা 90 ধারায় বলছে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান করতে পারে। এটা কিন্তু মেপিজম। তাহলে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কোন ধরনের অনুমান করতে পারে? মেপিজম অনুমান করতে পারে। আর আমমুক্তারনামা সম্পর্কে আদালত কোন ধরনের অনুমান করতে পারে? এটা হচ্ছে শ্যালপিজম, অবশ্যই অনুমান করবে। ঠিক আছে? 90 ধারায় যেটা বলছে 30 বছরের পুরাতন দলিল অনুমান করতে পারে,
এই অনুমানটা করতে হলে মানে কয়টা ক্ষেত্রে এই অনুমানটা করতে পারে, দুইটা উপাদান আছে বা দুইটা বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে দলিলটা 30 বছরের পুরাতন হতে হবে, কমপক্ষে 30 বছরের পুরাতন দলিল হতে হবে। আর একটা কি, যথাযথ হেফাজতে রাখার অধিকারী ব্যক্তির নিকট থেকে, হেফাজতকারীর নিকট থেকে দলিলটা দাখিল করতে হবে। তাহলেই আদালত সেই দলিলের সত্যতা সম্পর্কে অনুমান করতে পারবেন। ঠিক আছে, এবার আসি 90 ক ধারায় বলছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। তাহলে কত বছরের পুরানো ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত অনুমান করতে পারেন? এটাও মেপিজম অনুমান করতে পারেন। 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান করতে পারেন কোন ধারায়? এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়ে আসছে 90 ক ধারায়। এবার নিব আমরা 101 ধারা। 101 ধারায় বলছে বার্ডেন অফ প্রুফ, প্রমাণের ভার। তাহলে প্রমাণের ভার কার, তাই না? বার্ডেন অফ প্রুফ, প্রমাণের ভার কার? এটা হচ্ছে মামলায় যেই পক্ষ রায় আশা করে, রায় কামনা করে, সেই পক্ষকে প্রমাণ করতে হবে, মামলাটা প্রমাণ করতে হবে। মামলায় যদি যেই পক্ষটা রায় কামনা করবে, রায় আশা করবে, সেই পক্ষকেই মামলা প্রমাণ করতে হবে। ধারা 102 বলছে যে দেওয়ানি মামলায় যদি কোনো পক্ষ থেকে কোনো সাক্ষ্য দেওয়া না হয়, তাহলে যেই পক্ষ হেরে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সেই পক্ষকে প্রমাণ করতে হবে। তাহলে দেওয়ানি মামলায় প্রমাণের দায়িত্ব কার? দেওয়ানি মামলায় হচ্ছে যেই পক্ষ হারবে, যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, সেই পক্ষকে প্রমাণ করতে হবে। এবার আসি ধারা 103, খেয়ালে নেবেন। ধারা 103 বলছে যে কোনো নির্দিষ্ট ঘটনা প্রমাণের ভার, কোনো নির্দিষ্ট ঘটনা প্রমাণের ভার। তাহলে কোনো নির্দিষ্ট ঘটনা প্রমাণের ভার কার উপরে বর্তায়? ওই নির্দিষ্ট ঘটনা যিনি জানেন তার উপরে বর্তায়। ঠিক আছে, পিলিয়া অফ এলিবি এই 11 ধারায় যে প্রতিফলন ঘটেছে সাক্ষ্য আইনের, এই পিলিয়া অফ এলিবি প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী। সে কোথায় ছিল, সে অন্যত্র ছিল, এটা সেই জানে, তাকে প্রমাণ করতে হবে অন্যত্র থাকাটা। তাহলে 103 ধারায় বলল কি, যে কোনো নির্দিষ্ট ঘটনা যে ব্যক্তি বিশেষভাবে জানেন তাকেই সেটা প্রমাণ করতে হবে। ধারা 105 ধারায় বলছে যে আসামির মামলা দ্বন্দ্ববিধির যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, অর্থাৎ দ্বন্দ্ববিধির জেনারেল এক্সেপশন কোথায়? ধারা 76 থেকে 106। তাহলে আসামির মামলা বা অপরাধ যদি দ্বন্দ্ববিধির 76 থেকে 106 মধ্যে পড়ে, তার মামলা, তার অপরাধ যে এই জেনারেল এক্সেপশনে পড়েছে, সেটা তাকে প্রমাণ করতে হবে। যদি কেউ বলে যে আমি তাকে হত্যা করছি, কিন্তু আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য হত্যা করছি, কারণ ওইখানে যে, ওই স্থানে যে তার উপর অ্যাটাক হয়েছিল, তার উপরে আক্রমণ হয়েছিল, সেটা প্রতিহত করার জন্য হত্যা করেছে, এটা তাকে প্রমাণ করতে হবে। এবার আসি ধারা 107। ধারা 107 বলছে 30 বছর যাবত যে ব্যক্তি
জীবিত, তাহলে 30 বছর যাবৎ যে ব্যক্তি জীবিত, যিনি বলবেন সে মৃত, তাকেই প্রমাণ করতে হবে। আমরা জানি যে 30 বছর যাবৎ এই লোকটা জীবিত আছে, হঠাৎ করে একজন এসে বলল সে লোক তো মৃত, তাহলে ওই যে বলবে মৃত তাকে সেটা প্রমাণ করতে হবে যে সে মৃত। তাহলে কত বছর যাবৎ জীবিত থাকলে কোনো ব্যক্তি মৃত বলে দাবি করলে তাকে প্রমাণ করতে হবে 30 বছর যাবৎ। ঠিক আছে, এবার আসি ধারা। এটা কত ধারা? এটা ছিল 107 ধারা। এবার আমরা নিব 108 ধারা। 108 ধারায় বলছে 7 বছর যাবৎ, 7 বছর যাবৎ যে ব্যক্তি নিখোঁজ, যে ব্যক্তি নিখোঁজ, 7 বছর যাবৎ যে ব্যক্তি নিখোঁজ, কেউ যদি বলে সেই ব্যক্তি জীবিত, যে বলবে জীবিত তাকে দেখাইতে হবে, তাকে প্রমাণ করতে হবে যে জীবিত। বেটা তুই এখন দেখা, আমরা জানি তাকে 7 বছর যাবৎ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি আইসে বলতিছো যে সে জীবিত, কোথায় দেখছো জীবিত, কিভাবে দেখলা, প্রমাণ করো। তাহলে 7 বছর যাবৎ যে ব্যক্তি নিখোঁজ, যদি কেউ দাবি করে সে জীবিত, তাকেই প্রমাণ করতে হবে। তাহলে কত বছর যাবৎ জীবিত থাকলে কেউ মৃত দাবি করলে তাকে প্রমাণ করতে হবে 30 বছর যাবৎ। কোন ধারায়? 107 ধারায়। আর কত বছর যাবৎ নিখোঁজ থাকলে পরে কোনো ব্যক্তি যদি দাবি করে সে জীবিত, তাহলে তাকে প্রমাণ করতে হবে 7 বছর যাবৎ। কোন ধারায়? 108 ধারায়। এবার নেব 110 ধারা। 110 ধারায় বলছে মালিকানা সত্ত্ব প্রমাণের ভার। মালিকানা সত্ত্ব প্রমাণের ভার। তাহলে মালিকানা সত্ত্ব প্রমাণের ভার কার? যিনি মালিকানা দাবি করবেন যে এই সম্পত্তির মালিক আমি, যিনি মালিকানা সত্ত্ব দাবি করবে এই সম্পত্তির মালিক আমি, তাকেই প্রমাণ করতে হবে যে এই জমি যে তার কাগজপত্র কিভাবে সে মালিক হলো তা প্রমাণ তাকে করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় যে মামলাটা হয়, সেই 8 ধারার মামলার মালিকানা সত্ত্ব প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী? 10 ধারা, 110 ধারা অনুযায়ী। মনে রাখবেন, আমরা এভাবে সাজেশনটা দিচ্ছি এই জন্য যে আপনাদের পড়াটা কিন্তু প্রায় 80% হয়ে যাচ্ছে যেভাবে আলোচনা করেছি, আর সামান্য কিছু বাদ আছে, ওটা আপনারা একটু দেখে নেবেন। আমার এভাবে ভিডিওটা আপনাদের সাথে দেওয়ার এই জন্যই উদ্দেশ্য যে আমরা সাজেশন যে এত ধারা এত ধারা এত ধারা পড়বেন দিয়ে গেলাম, কিন্তু ওইটা শুধু আমরা দেখে কোনো লাভ হয় না, লাভ হয় না, সময়টাই নষ্ট হয়। তো আমরা যেভাবে দিচ্ছি ধারায় এত, এই বিষয়টা এই ক্ষেত্র এইভাবে পড়া কিন্তু আপনার হয়ে যাচ্ছে আমার এই ভিডিও থেকে, মেমোরিটা কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে। কাজেই আমি মনে করি আমার এই ভিডিওটা যদি ফুল দেখেন, ইনশাল্লাহ সাক্ষ্য আইনে অ্যাটলিস্ট এইটুকের মধ্যে এই ভিডিও থেকে কমপক্ষে 7 থেকে 8টা প্রশ্ন আপনার কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার নিব আমরা ধারা 111। 111তে বলছে সরল বিশ্বাস। এই সরল বিশ্বাস প্রমাণের ভার কার? তাহলে সরল বিশ্বাস প্রমাণের ভার, যিনি সরল বিশ্বাস দাবি করবেন যে আমি এই কাজটা সরল বিশ্বাসে করেছি, যিনি দাবি করবেন সরল বিশ্বাস, তাকেই সরল বিশ্বাসটা প্রমাণ করতে হবে। ধারা 115 114, এই 114 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন এসে থাকে। 114 ধারার উদাহরণ এত। ঠিক আছে, এই কয়টা উদাহরণ আপনারা একটু মেইন বই থেকে ইংরেজি এবং বাংলা সহ দেখে নেবেন দয়া করে, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে। ধারা 115, ধারা 115তে বলছে প্রতিবন্ধকতা। কি বলছে? প্রতিবন্ধকতা, অর্থাৎ অ্যাস্টোপেল। এই অ্যাস্টোপেল, প্রতিবন্ধকতা বা অ্যাস্টোপেল 15 ধারায় সংজ্ঞা দিছে। তাহলে অ্যাস্টোপেল সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে যদি বলে, 115 থেকে 117, 115, 16, 17 তিনটা ধারায় সাক্ষ্য আইনে
3টা ধারায় অ্যাস্টোপেল সম্পর্কে বিধান আছে। 115 ধারায় আছে হচ্ছে কি অ্যাস্টোপেলের সংজ্ঞাটা। অ্যাস্টোপেল সৃষ্টি হয় কয় ভাবে? 3 ভাবে অ্যাস্টোপেল সৃষ্টি হয়। আর অ্যাস্টোপেল প্রযোজ্য নয়, প্রয়োগ করা যায় না কটা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। কে আবার কল দেয়? তাহলে অ্যাস্টোপেল কয় ভাবে সৃষ্টি হয়? 3 ভাবে সৃষ্টি হয়। অ্যাস্টোপেল কয়টা ক্ষেত্রে প্রযোজ্য নয়? 3টা ক্ষেত্রে প্রযোজ্য নয়। সৃষ্টি হয় 3 ভাবে, কি কি? ঘোষণা দ্বারা, কার্য দ্বারা আর কার্যবিরতি দ্বারা। এই 3 ভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? আর প্রযোজ্য নয় কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। আইনের প্রশ্নে, আইনের বিরুদ্ধে ফৌজদারি মামলায় প্রযোজ্য নয়। অ্যাস্টোপেল কোন মামলায় প্রযোজ্য? অ্যাস্টোপেল দেওয়ানি মামলায় প্রযোজ্য। এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসি ধারা 118। 118তে বলছে যে কে সাক্ষ্য দিতে পারে? হু মে টেস্টিফাই। কে সাক্ষ্য দিতে পারে? কে সাক্ষ্য দিতে পারে? হু মে টেস্টিফাই। খেয়াল করবেন, আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে এমন যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি যোগ্য সাক্ষ্য দিতে পারে। আদালত যা জিজ্ঞেস করবে তা বুঝে যদি উত্তর দিতে পারে, যে কোনো ব্যক্তি যোগ্য সাক্ষ্য। হোক সে শিশু, শিশুর বয়স যত কমই হোক, 2 বছর হোক, 1.5 বছর হোক, আদালত জিজ্ঞেস করছে, বুঝছে, উত্তর দিছে যথাযথ, যোগ্য। বয়স কোনো বিবেচ্য বিষয় না। তাহলে শিশু, বৃদ্ধ, যত বয়সী হোক, বৃদ্ধ হোক, ঠিক আছে? এমনকি যদি পাগলও হয়, আদালত যা জিজ্ঞেস করতেছে, আদালতের প্রশ্নটা বুঝে যদি সে যথাযথ উত্তর দিতে পারে, তাহলে পাগলও যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। তাহলে কোন ব্যক্তি হবে তা কিন্তু বলে নাই। হবে কোন, কিভাবে হবে, কোন শর্তে হবে? শর্ত হচ্ছে আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে সক্ষম এবং এর যথাযথ উত্তর দিতে সক্ষম এমন যে কোনো ব্যক্তি। যে কোনো ব্যক্তি, ব্যক্তির কথা কিন্তু বলে নাই কোন ব্যক্তি। বুঝতে পারবে প্রশ্ন এবং উত্তর যথাযথ সঠিক উত্তর দিতে পারবে এমন যে কোনো ব্যক্তি, হোক সে পাগল, যে কোনো ব্যক্তি যোগ্য সাক্ষী। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। সবার কমেন্টে আমি পড়ে থাকি, কে কি লিখলেন সবাই, সব কমেন্ট পড়েও থাকি, দেখেও থাকি। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাই দেখতে পারে। শেয়ার দিয়ে একটু ডান লিখবেন, তাতেই বুঝবো আমি, কেমন? এবার আসি, কত ধারা নিলাম? 118। এবার 119 ধারা। 119-এ বলছে বোবা সাক্ষী। বোবা সাক্ষী, তাহলে বোবা সাক্ষী গ্রহণযোগ্য কিনা? অবশ্যই গ্রহণযোগ্য। অর্থাৎ বোবা সাক্ষী যে ব্যক্তি কথা বলতে পারে না, সে হচ্ছে বোবা, তাই না? এই বোবা লোক যদি সে ইশারা, ইঙ্গিত, ভাব ভঙ্গিমা, লিখনের মাধ্যমে কোনো আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে এবং তার উত্তর দিতে পারে, ইশারা দিয়ে, ভাব ভঙ্গিমা, ইঙ্গিত দিয়ে, তারপরে আপনার লিখনের মাধ্যমে লেখে, কাগজে লেখে উত্তর যদি দিতে পারে সঠিক, তার মানে সে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। আর বোবা সাক্ষী ইশারা, ইঙ্গিত, লিখনের মাধ্যমে যেভাবেই সাক্ষ্য দিক না কেন, তার সেই সাক্ষ্যটা কি হবে? মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। কথা বলতে পারে না, তাতে কি হয়েছে? সে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে সাক্ষ্যটা দেবে, এই সাক্ষ্যটা তার মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে বোবা সাক্ষী ইশারা, ইঙ্গিত বা লিখনের মাধ্যমে যে সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্যটা কোন ধরনের সাক্ষ্য বলে গণ্য হবে? এটা মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। বোবা সাক্ষী গ্রহণযোগ্য, আদালত গ্রহণ করবেন কোন ধারায়? 119 ধারায়। আচ্ছা, এবার নেব আমরা 121 নিচ্ছি। 21 ধারাটাও ইম্পর্টেন্ট আছে। 121 ধারায় বলছে যে জজ ম্যাজিস্ট্রেট এই জজ ম্যাজিস্ট্রেট যে আদালতের অধীন, সেই আদালতের অনুমতি ছাড়া
আদালতের কার্যক্রম সম্পর্কে তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে বিচারকের সামনে, জজ বা ম্যাজিস্ট্রেটের সামনে তার দায়িত্ব পালন করা অবস্থায় যে সকল ঘটনা ঘটবে সেই ঘটনা সম্পর্কে জজ ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য নেওয়া যাবে, গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, ধারা 121। এবার নিচ্ছি 122 ধারা, বিবাহ বন্ধন চালু থাকা অবস্থায়। ধারা 122, বিবাহ বন্ধন চালু থাকাকালীন, বিবাহ বন্ধন চালু থাকাকালীন স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে, পরস্পরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। ঠিক আছে, বিবাহ বন্ধন চালু থাকাকালীন স্বামী স্ত্রীকে পরস্পরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে দুইটা ক্ষেত্রে করা যাবে। নিজেদের মধ্যে মামলা হলে তখন, আর একটা হচ্ছে যদি অনুমতি দেয় তখন, এই দুইটা ক্ষেত্রে করা যাবে। এবার আসি ধারা 123। এইসব ধারা থেকে একটা করে প্রশ্ন আছে, তো কাজেই নিয়ে গেছি। আবার ধারার সংখ্যায় বেশি, সবই দিচ্ছে তা না, সবই দিলেও এসব ধারা থেকে একটা করে প্রশ্ন, আর কিছু নাই, একেবারে সহজ। সব মিলাইয়া আপনার আমার সাজেশন থেকে সর্বোচ্চ 150টা প্রশ্ন পাবেন। 150টা প্রশ্ন পড়ে যদি আপনি 10টা প্রশ্ন কমন পড়েন তাহলে কি এটা অনেক কম পড়া হলো না? অনলি 150টা প্রশ্ন হবে এই যা পড়াচ্ছি আজকের ক্লাসে, এর মধ্যে 150 হবে না, আরো কম হবে। 123 ধারা বলছে যে রাষ্ট্রের গোপনীয়তা সম্পর্কে, রাষ্ট্রের গোপনীয়তা সম্পর্কে সরকারি কর্মচারীকে, রাষ্ট্রের গোপনীয়তা সম্পর্কে সরকারি কর্মচারীকে তার বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, দেখেন, যে সরকারি কর্মচারীকে কার অনুমতি ছাড়া রাষ্ট্রীয় গোপনীয়তা সম্পর্কে প্রশ্ন করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না? হচ্ছে বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া। এর যে একটা প্রশ্ন, কোন ধারা অনুযায়ী বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া সরকারি কর্মচারীকে রাষ্ট্রীয় গোপনীয়তা সম্পর্কে সাক্ষ্য জিজ্ঞাসা করা যাবে না বা সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না? 123 ধারা অনুযায়ী। এবার আসি ধারা 126। এই 126 ধারা হচ্ছে মক্কেলের ধারা, বুঝতে পারছেন? অর্থাৎ মক্কেলের সুরক্ষা, মক্কেলের সুরক্ষা, মক্কেলকে সুরক্ষা দিয়েছে 126 ধারা। মক্কেল আইনজীবীকে, তার আইনজীবীকে যেই সকল তথ্য বলবে, একটা অপরাধ করে আসছে, মার্ডার করে আসুক, তার আইনজীবীকে যদি বলে যে আমি এই কাজ করছি, এই মক্কেলের তথ্য গোপন রাখতে আইনজীবী বাধ্য। তবে দুইটা ক্ষেত্রে বাধ্য নয়। একটা হচ্ছে কি, কোনো অপরাধ করার জন্য যদি পরামর্শ করে, আর আপনার প্রতারণা করার জন্য যদি করে, বেআইনি কাজ করার জন্য যদি করে, তাহলে সেই ক্ষেত্রে আইনজীবী এই তথ্য প্রকাশ করতে পারবে। তাছাড়া একটা অপরাধ করে আসার পরে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার পরে মক্কেল যেই সকল তথ্য বলবে এগুলো সংরক্ষণ, এগুলো হেফাজত করতে হবে, গোপনীয়তা রক্ষা করতে হবে। অর্থাৎ এই গোপনীয়তা রক্ষা করতে উনি বাধ্য। যদি নাও করে, অ্যাডভোকেট যদি কোনো তথ্য ফাঁস করে, আদালতে বলে, এগুলো গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে বলা আর না বলা তো একই কথাই হলো, যেহেতু গ্রহণযোগ্যতা নাই আইনে। এবার আসি ধারা 133। ধারা 133-এ বলছে দুষ্কর্মের সহযোগী, অ্যাকমপ্লিক বলে এটাকে। কেমন? দুষ্কর্মের সহযোগী বা অ্যাকমপ্লিক। খেয়াল করেন, দুষ্কর্মের সহযোগী, দুষ্কর্মের সহযোগী যদি কোনো বিবৃতি দেয় তাহলে অন্য সহযোগীর বিরুদ্ধে সেটা গ্রহণযোগ্য হবে, কিন্তু অনুসমর্থন হতে হবে সেই ক্ষেত্রে।
তাহলে দুষ্কর্মের সহযোগী বা অ্যাকমপ্লিক কোথায় আছে? 130-এ। এবার আসি 134। 134 ধারায় বলছে সাক্ষীর সংখ্যা। সাক্ষীর সংখ্যা, সাক্ষী কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর দরকার হবে সে কথাটা বলছে 134-এ। তাহলে সাক্ষী কতজন হতে হবে? সাক্ষী এক বা একাধিক হতে পারে, একজন হলেও হবে, একাধিক হলেও হবে, সাক্ষীর কোনো নির্দিষ্টতা নাই। গতবারে এই প্রশ্নটা আসছে সম্ভবত, যে সাক্ষী কতজন, কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হবে, সাক্ষীর কোনো নির্দিষ্টতা নাই, অর্থাৎ সাক্ষী একজনও হতে পারে, একাধিকও হতে পারে। কথা ক্লিয়ার? এবার আসি 135 ধারা। 135-এ বলছে কি, যে সাক্ষী উপস্থিতির ক্রম। সাক্ষী উপস্থিত করার ক্রম, মানে সাক্ষী উপস্থিত করার ক্রম মানে সাক্ষীকে কার পরে কে কি করবে। তাহলে উপস্থিত করার ক্রমটা কি? প্রথম হচ্ছে জবানবন্দি, জবানবন্দির পরে জেরা, জেরার পরে পুনর্জেরা। ঠিক আছে? অর্থাৎ এক্সামিনেশন ইন চিফ জবানবন্দি, আর ক্রস এক্সামিনেশন জেরা, আর কি রি এক্সামিনেশন। ঠিক আছে? পুনর্জবানবন্দি। এবার আসি, মুছে দেই। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, কমেন্ট করে একটু জানাবেন দয়া করে। এবার নিব, কত নিলাম আমরা লাস্টে? 35 নিয়েছি তো। এবার নেব হচ্ছে 37, 137। এই তো ক্লাসের শেষের দিকে আসছে, আর একটু ধৈর্য ধরেন। 137-এ বলছে যে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দির সংজ্ঞা। এখানে সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো দেখে নেবেন, এবং ইংরেজিতে বাংলায় দুটোই দেখে নেবেন। 138, এই 138-এ সাক্ষ্য দেওয়ার পর্যায়ের কথা বলছে। প্রথম হচ্ছে কি করবে? প্রথম জবানবন্দি, তারপরে জেরা, তারপরে পুনর্জবানবন্দি। এবার পুনর্জবানবন্দিতে যদি নতুন বিষয়ের অবতারণা হয় তাহলে কি হবে? পুনর্জেরা হবে। ঠিক আছে? 4টে পর্ব। পুনর্জেরা ফার্দার কিন্তু ইয়া হবে না, ক্রস এক্সামিনেশন হবে না যদি পুনর্জবানবন্দিতে নতুন বিষয়ের অবতারণা না হয়, তাহলে আর ওই পর্বটা যাবে না। এবার আসেন 38 নিছি। এবার হচ্ছে 41। 141-এ বলছে কি, ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্ন, তাহলে ইঙ্গিতবাহী প্রশ্নটা কাকে বলে? 141 ধারায় বলছে যে প্রশ্নকর্তা প্রশ্নের যে উত্তর আশা করে, প্রশ্নের মধ্যেই যদি তার ইঙ্গিত দেওয়া হয় এবং যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। কেমন? আচ্ছা, এবার আসি 142 ধারা। 142 ধারায় বলছে দুইটা ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। সেটা হচ্ছে জবানবন্দির সময় এবং পুনর্জবানবন্দির সময়। এই দুইটা ক্ষেত্রে আদালতের অনুমতি না নিলে বা অনুমতি না দিলে দুইটা ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তবে আদালতের অনুমতি নিয়ে এই জবানবন্দিতে এবং পুনর্জবানবন্দিতে 3 ধরনের প্রশ্ন করা যায়। ঠিক আছে? 3 ধরনের প্রশ্ন করা যায়। কি কি? একটা হচ্ছে আপনার এই পরিচয়মূলক পরিচয় জানার জন্য, পরিচয়মূলক। তারপরে অভিসংবাদিত বা স্বীকৃত বিষয়ে, আর ইতিপূর্বে যে বিষয়গুলো যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে সেই বিষয়ে 3টে বিষয়ে করা যায় ইঙ্গিতবাহী প্রশ্ন। 143 ধারায় যাচ্ছি। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়
তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কখন? জেরায়। 143 ধারায় বলছে জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, তবে দুইটা প্রশ্নকে একসাথে জোড়া করে একটা আকারে করা যাবে না। আপনি কি কুতুব, আপনি কি গুলি করতে দেখেছেন? এই হচ্ছে দুইটা নেগেটিভ প্রশ্ন, তাই না? দুইটা ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি একসাথে জোড়া করে একটা আকারে করতে পারবেন না, 43 ধারায় বলছে। এবার আসি ধারা 146। 146 ধারায় বলছে যে জেরায় 3 ধরনের প্রশ্ন আইনসম্মত। তাহলে জেরায় কয় ধরনের প্রশ্ন? 3 ধরনের প্রশ্ন আইনসম্মত। জেরায় কয় ধরনের প্রশ্ন আইনসম্মত প্রশ্ন হতে পারে? জেরায় 3 ধরনের প্রশ্ন আইনসম্মত। এবার আসি 151 ধারা। 151 ধারায় বলছে যে অশ্লীল কুৎসাজনক প্রশ্ন, এই অশ্লীল কুৎসামূলক প্রশ্ন করা যাবে না, আদালত নিষেধ করতে পারে। তাহলে অশ্লীল কুৎসামূলক প্রশ্ন করা যাবে না, এটা আদালত কি করবে? নিষেধ করবে। কোথায় বলছে? ওটা কয়টি ক্ষেত্রে, তবে কয়টা ক্ষেত্রে করা যাবে? 2টি ক্ষেত্রে করা যাবে, লিখবেন 2টি ক্ষেত্রে করা যাবে। অশ্লীল কুৎসামূলক প্রশ্ন করলে আদালত সেটা করতে নিষেধ করতে পারে, তবে 2টি ক্ষেত্রে করা যাবে। যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে ডান লিখবেন। আর যারা এরকম ভিডিও আমার এই সাজেশন সহ এভাবে ক্লাস সহ পেতে চান, আমাদের ল এক্সপ্রেস পেজটা আপনারা ফলো দিবেন এবং প্রয়োজনে আমাদের এই ভিডিওগুলো দেওয়া থাকবে আপনার ল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব করবেন, ওখানে পেয়ে যাবেন। এবার আসি ধারা 154। ধারায় 154তে বলছে আপনার বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী কি? সাক্ষী যখন নিজের পক্ষে না কথা বলে, যেই পক্ষ সাক্ষীকে হাজির করলো, নিয়ে গেল আমার পক্ষে কথা বলবে, কিন্তু সাক্ষী তার পক্ষে না বলে বিরুদ্ধ পক্ষে কথা বলতেছে, তার পক্ষ নিয়ে কথা বলছে, তখন সেই সাক্ষী উপস্থাপনকারী পক্ষ কি করবে? সেই সাক্ষীকে বৈরী সাক্ষী ঘোষণা করতে পারে এবং আদালতের অনুমতি নিয়ে সেই সাক্ষীকে জিরা করতে পারে। এই ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু আদালতের অনুমতি দেওয়াটা বিবেচনামূলক। কথা ক্লিয়ার? গেল বৈরী সাক্ষী। আর একটা কথা, এই বৈরী সাক্ষীর সাক্ষ্য কিন্তু সাক্ষী বৈরী হয়ে যাওয়ার কারণে এটা অগ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে। এবার আসি ধারা 157। 157 ধারায় বলছে অনুসমর্থনমূলক সাক্ষ্য। তাহলে সমর্থনমূলক সাক্ষ্য 157 ধারা। দেখেন আমাদের সাক্ষ্য আইনের 32-1 ধারায় যে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা, এই মৃত্যুকালীন ঘোষণার একটা বড় শর্ত হচ্ছে কি, যে ঘোষণাকারীকে, মৃত্যুকালীন ঘোষণাকারীকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মৃত্যুকালীন ঘোষণাকারী যদি ঘোষণা দেওয়ার পরে বেঁচে যায়, তখন আর সেই ঘোষণাটা কিন্তু মৃত্যুকালীন ঘোষণা থাকবে না, তখন সেটা এই 157 ধারায় অনুসমর্থন সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে মৃত্যুকালীন ঘোষণাকারী ব্যক্তি ঘোষণার পর যদি বেঁচে যায়, তাহলে সেই ঘোষণা কোন ধারায় প্রযোজ্য হবে, প্রয়োগ হবে? 157 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হবে। এবার আসি ধারা 159। এই 159 বলছে কি? মেমোরি রিফ্রেশিং, মানে কি? এটা হচ্ছে স্মৃতি পুনর্জীবিত। পুনর্জীবিত, হ্যাঁ, স্মৃতি পুনর্জীবিত। অর্থাৎ কোনো মামলায় কোনো ঘটনা যদি কেউ ভিডিও করে রাখে, কোনো ডায়েরিতে লিখে রাখে, পরবর্তীতে ওই বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়ার সময় সে চাইলে তার সেই ডায়েরিটা দেখে, ভিডিওটা দেখে, আদালতের অনুমতি নিয়ে দেখে স্মৃতিকে জাগরিত করে, পুনর্জীবিত করে ওই ঘটনাটা বলতে পারবে। 159 ধারা।
এবার আসি ধারা 165, সর্বশেষ ধারা এটা। এই 165 ধারায় বলছে যে জজ আদালত আদালত কর্তৃক জেরা আদালত কর্তৃক জেরা বা প্রশ্ন জিজ্ঞাসা করা যায়, জেরা না প্রশ্ন জিজ্ঞাসা, কেমন? আদালত কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা। তাহলে আদালত কোন ধারায় সাক্ষীকে জিজ্ঞাসা করতে পারে? আদালত 165 ধারায় সাক্ষীকে জিজ্ঞাসা করতে পারে। কথা ক্লিয়ার? এই ছিল আমাদের পুরা সাক্ষ্য আইনের উপরে আলোচনা এবং আপনার সাজেশন। তো যে সাজেশনটা দিলাম, এই সাজেশনটা যারা শুধুমাত্র 50 পেয়ে পাশ করতে চান তারা এই সাজেশনটা ফলো করবেন। এই ক্লাস থেকে কমপক্ষে 8 থেকে 10টা প্রশ্ন নাও হলে আপনি 10টা প্রশ্ন কমন পাবেন। তার মানে 10টা প্রশ্ন কমন পাইলে তো আপনি পাস মার্ক চলে আসে, তাই না? 01313 54 95 96 এই নাম্বারে যদি কেউ পড়তে চান এমসিকিউ, যদি কারো ফাইন্যান্স সমস্যা থাকে, ফাইন্যান্সের সমস্যা যদি থাকে, তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ল এক্সপ্রেস আপনার পাশে থাকবে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আর এই ভিডিওটা যদি পেতে চান, এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আরো একটা সাজেশনমূলক ক্লাস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।